নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখতে হচ্ছে সেই বাংলাদেশের দিকে, কারণ এখনো পর্যন্ত তারা একের পর এক উত্তেজনা তৈরি করে যাচ্ছে। এবার সীমান্তে তারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে কিভাবে, না পাথর বৃষ্টি করে। রীতিমতো মৌলবাদীরা সীমান্তে পাথর বৃষ্টি করছে। ভারতীয় সীমান্ত থেকে উঠে আসলো এমনই কিছু ছবি, একেবারে এক্সক্লুসিভ তুলে ধরেছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। বাংলাদেশি মৌলবাদীদের আতঙ্কে এবার সীমান্ত পারে ভারতবাসীরা। কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টের, শোনাবো। বাসিন্দা কি হয়েছিল, কোন গ্রামের বাসিন্দা আপনারা? হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? ঘটনা বেরিয়ে রাত্রি অসম্বিতে ইন্টাল পড়তেছে বাড়িতে। আমরা তো সব আপনারা যত আছে গ্রামের সবাই দৌড়াদৌড়ি করে গেলাম, যাই ফের নাই, আবার কিছুক্ষণ পরে ফের আবার একটা ইটে পড়লো। কি কারা মারলো ইটালটা? কারা মারলো ওটা রাত্রে তো দেখা যায় না, কুয়াশা, লাইট মারি দিয়েছি, ওই লাইটও দেখা যায় না। কতজন লোক আপনারা? আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। সীমান্তে পাথর বৃষ্টি অভিযোগের সরব ভারতীয় গ্রামবাসীরা, সীমান্ত পারের গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত এই ঘটনাকে কেন্দ্র করে। প্রতিটা দিন চলছে এই ধরনের উৎপাত। বাংলাদেশে মৌলবাদীদের আতঙ্কে ভারতের সংখ্যালঘুরা। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকল। অঞ্জনদা, সীমান্ত পারের এই মুহূর্তের ছবিটা ঠিক কি রকম? অঞ্জনদা, শোনা যায়? আমরা আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবো অঞ্জন শুকুল সাংবাদিকের সাথে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সীমান্ত পারের যে অবস্থা, যে ছবি আজকে উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, একেবারে এক্সক্লুসিভ। আরো একবার শুনুন যে সীমান্ত পারের ওই ভারতবাসীর বক্তব্য কি উঠে এসেছে। বাসিন্দা কি হয়েছিল, কোন গ্রামের বাসিন্দা আপনারা? হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? ঘটনা বেরিয়ে রাত্রি অসম্বিতে ইন্টাল পড়তেছে বাড়িতে। আমরা তো সব আপনারা যত আছে গ্রামের সবাই দৌড়াদৌড়ি করে গেলাম, যাই ফের নাই, আবার কিছুক্ষণ পরে ফের আবার একটা ইটে পড়লো। কি কারা মারলো ইটালটা? কারা মারলো ওটা রাত্রে তো দেখা যায় না, কুয়াশা, লাইট মারি দিয়েছি, ওই লাইটও দেখা যায় না। কতজন লোক আপনারা? আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। টেলিফোন লাইনে জুড়ে গেছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জনদা, সীমান্ত পারের এই মুহূর্তের ছবিটা কেমন? দেখো, বাংলাদেশ থেকে পাথর বর্ষণ, আতঙ্কে দক্ষিণ দিনাজপুর গঙ্গারূপপুর সীমান্তের তেলিয়াপাড়া গ্রাম। বাংলাদেশ সীমান্তে চলা অশান্তির প্রভাব এবার পড়লো ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারূপপুর ব্লকে তেলিয়াপাড়া গ্রামে। অভিযোগ, গতকাল রাত্রে বাংলাদেশের কিছু দুষ্কৃতী তেলিয়াপাড়া গ্রামে এসে এলোপাতারি পাথর ছুড়ে আতঙ্ক ছড়ায়। সেই ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিতস্ত। জানা গিয়েছে, বাঁশরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামে 27টি হিন্দু পরিবার ও 40টি সংখ্যালঘু পরিবার বাস করে। সকলেই মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। তবে সীমান্তের মাত্র 50 মিটার দূরে বাংলাদেশি গ্রামগুলি থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এই এলাকায়। যে গ্রামগুলি থেকে রাতের অন্ধকারে পাথর ছুটছে বাংলাদেশি দুষ্কৃতীরা বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সুভাষ রায় বলেন, গভীর রাতে আমাদের মাটির বাড়ির প্রচুর পাথর ছোড়া হয়েছে, বাড়ির ক্ষতি তো হয়েছে। তার সঙ্গে ঠিক কখন, মানে সকালে না রাতে, কখন এই পাথর ছোড়া হচ্ছে? দেখো, গভীর রাত্রে ছোড়া হচ্ছে এই জন্যে যাতে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে না যেতে পারে এবং চিহ্নিত করতে না পারে। এটা এর আগে কোনো ঘটনা এরকম ধরনের ছিল না। এই ইউনিট সরকার ক্ষমতায় আসার পর এই ঘটনা ঘটছে। একমাত্র কারণ হচ্ছে যে হিন্দুদেরকে বিতস্তত করে সেখান থেকে, অর্থাৎ সেখানে তো তার কাটা নেই, সেই তার কাটা না থাকার জায়গা দিয়ে যাতে মৌলবাদী শক্তিরা ভারতে প্রবেশ করার কিন্তু একটা ছক করতে পারে বলে আমরা জানতে পারছি। অঞ্জনদা, আরো একটা বিষয়, এই যে ভারতীয় যারা সীমান্ত পারে বসবাস করছেন, যে সমস্ত চাষিরা মূলত, তাদের সুরক্ষার জন্য বিএসএফ কি বাড়তি কোনো পদক্ষেপ নেবে এই মুহূর্তে? কারণ কি, শীত বাড়ছে, শীত বাড়া মানে কুয়াশার দাপট বাড়ছে, এবং এই কুয়াশাকে কাজে লাগাবে এক প্রকার এই সমস্ত মৌলবাদীরা। এই পরিস্থিতিতে বিএসএফ এর ভূমিকা কি থাকবে? দেখো,
দেখো, আমরা বিএসএফ এর সাথে আগে কথা বলেছিলাম। বিএসএফ এর আধিকারিকরা বলছেন যে আমরা সীমান্তের একদম যেগুলো ফারকাটা নেই, বিশেষ করে সেই জায়গায় আমরা 50 মিটারের মধ্যে কিন্তু আমরা বিএসএফ এর পাওয়ারের ব্যবস্থা করছি, মানে সেনাবাহিনী মোতায়েন করছি। আর আর পাশাপাশি সীমান্তে যে সমস্ত চাষিরা যাচ্ছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তারা একটি হেড নম্বর দিচ্ছেন। অর্থাৎ যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সেই নাম্বারে ফোন করলে কিন্তু বিএসএফ তৎক্ষণাৎ পৌঁছে যাবে। যেটা বলে রাখা ভালো, এতদিন পর্যন্ত সীমান্তের অর্থাৎ কারকাটার ওপারে গ্রামে চাষ করতে গেলে কারোর কিন্তু মোবাইল নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না বা এখতিয়ার ছিল না। বিএসএফ কিন্তু এবার একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো যে একটা হেল্প নম্বর দিয়ে দিচ্ছে, যে ওপারে যদি কোন রকম অসুবিধার সম্মুখীন হয় সঙ্গে সঙ্গে বিএসএফ কে ফোন করতে পারবে, আর বিএসএফ এর সেনাবাহিনী কিন্তু সেই ঘটনায় পৌঁছে যেতে পারবে। এটা কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়েছে বিএসএফ। একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঞ্জনদা। আমরা আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। যে ছবি আমরা দেখতে পাচ্ছি কার্যতপক্ষে সীমান্ত পারে এই মুহূর্তে যে ছবি, তাতে করে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে খুব স্বাভাবিকভাবে। মাফ করবেন, আমাদের অপর প্রতিনিধি শেখ মনিরুলের সাথে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব, যেখানে সীমান্তে উত্তেজনা ছড়াতে এই মুহূর্তে পাথর বৃষ্টি চলছে। পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে ধরা পড়লো আজকে এমনই কিছু ছবি। ইতিমধ্যে রাতের বেলাতেই পাথর ছোড়া হচ্ছে, ভয়ে আতঙ্কে সেখানকার সীমান্তবর্তী ভারতবাসীরা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি যে ছবি আমরা দেখছি ভয়ানক। কি বলবে এই ছবির পর, কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখো, একেবারেই যে ভারতের যারা মানে বাসিন্দারা রয়েছে, সীমান্তে যারা বাসিন্দারা রয়েছে, সেটা সংখ্যালঘু সংখ্যাগুরু, এই প্রত্যেককেই সীমান্তে একটা নতুন আতঙ্কিত করার একটা পরিকল্পনা নিয়েছে এই বাংলাদেশি জিহাদিরা। দেখো, যে সীমান্তে দক্ষিণ দিনাজপুরে হয়েছে সেই সীমান্তে কিন্তু সংখ্যালঘুও আছে, সংখ্যাগুরুও আছে ভারতের। তো বাংলাদেশিদের এই উগ্রবাদীদের, বাংলাদেশি যে মৌলবাদীদের যে ঢিল, সেটা কিন্তু কোনো ধর্মীয় বিভাজনকে ভিত্তি করে এই ঢিলগুলো পড়েনি। এই যে ঢিল যুদ্ধ, সেই ঢিল যুদ্ধ কিন্তু হয়েছে সেখানকার যে ভারতের যারা সীমান্তের কাছে যারা বসবাস করি, সেটা হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায়, সবার বাড়িতেই এই বাংলাদেশি উগ্রবাদীরা সীমান্তের ওপার থেকে ঢিল ছুঁড়েছেন। তারা মূলত ঢিলটা কেন ছুটছেন? যে এদেশের মানুষকে একটা আতঙ্কিত করার জন্য। অর্থাৎ এই দেশে যখন এখন এই মুহূর্তে ঘন কুয়াশা পড়ে যাবে, সেই ঘন কুয়াশার সময়তে মাটির তল থেকে এই জঙ্গিরা, বাংলাদেশি যারা জঙ্গিরা রয়েছেন, তারা ভারতে প্রবেশ করার একটা পরিকল্পনা করেছে। সেই সময়তে ঘন কুয়াশাতে অনেক বেশি ভারতে অনুপ্রবেশ চালানো সম্ভব। তাই সাধারণ মানুষকে যদি, গ্রামের মানুষকে যদি আতঙ্কিত করা যায়, তাহলে তারা বিএসএফ বা পুলিশকে খবর দেবে না। সেই সূত্রেই তারা এইরকম ভাবে সীমান্তের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন ভারতীয়, তাদেরকে একটা অত্যাচার করা কিন্তু শুরু করেছে। এবং গতকাল থেকে কিন্তু বাংলায় দক্ষিণ দিনাজপুরে এটা করেছে। এবং যে ভদ্রলোক আমাদের সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে, তিনি তো একজন ভারতের সংখ্যালঘু। তো ভারতের যারা সংখ্যালঘু, তারা তো বাংলাদেশের মতো বাংলাদেশের মানে সংখ্যাগুরু নয়। তারা ভারতের সংখ্যালঘুরা ভারতের সংবিধান, ভারতের মান মর্যাদা তারা জানে। এবং ভারতের সংখ্যালঘুর বাড়িতে যখন গতকাল রাতের বেলা এরকম বাংলাদেশি দস্যুরা অ্যাটাক করে, তারা আজকে সকালবেলাতেই কিন্তু বিএসএফ কে খবর দেয় এবং কোথা থেকে কিভাবে ঢিলগুলো এসছে সেটা বিএসএফ কে জানায়। বিএসএফ পুরো বিষয়টা আজকে সরজমিনে তোমার হচ্ছে গঙ্গারামপুর যে সাব ডিভিশনাল দক্ষিণ দিনাজপুরে, সেই গঙ্গারামপুর সাব ডিভিশনালে দায়িত্বরত যারা বিএসএফ এর আধিকারিকরা ছিলেন, তারা প্রত্যেকটা ভিজিট করেন এবং তারা গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে তাদেরকে সীমান্তে আতঙ্কিত করতেই এবং বেআইনি ভাবে অনুপ্রবেশ করতেই বাংলাদেশি যে অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি যারা এই জঙ্গিরা, তাদের এই ছক কাউকে ভয় পেতে না করেছে, বরঞ্চ এইরকম যখন হামলা হবে তখন যাতে বিএসএফ কে খবর দেয়। প্রয়োজনে বিএসএফ এর বিওপির সঙ্গে, যে বিএসএফ এর যে বিওপি সেক্টর গুলি রয়েছে সীমান্তে, সেই সীমান্তে তাদের ফোন নাম্বার বিএসএফ দেয় এবং যখনই কোনো রকম হামলা হবে তখনই সাথে সাথে বিএসএফ কে খবর দেওয়ার কথা জানিয়েছেন বিএসএফ আধিকারিকরা। এবং পাশাপাশি এলাকাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা, অচেনা মানুষ দেখলে সাথে সাথে বিএসএফ কে এবং পুলিশকে
খবর দেওয়ার কথা কিন্তু বিএসএফ এর তরফ থেকে জানানো হয়। এক কথা যেহেতু পশ্চিমবঙ্গের বুকে এমন একটা ঘটনা অলরেডি ঘটে গেল, ত্রিপুরাতেও রয়েছে একটা বিরাট সীমান্ত, এক্ষেত্রেও যাতে আগামী দিনে প্রোটেকশন নেওয়া হয় তার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া উচিত এখানকার বিএসএফ এর? দেখো, একই তো, মানে বাংলাদেশের যারা জিহাদি জঙ্গি তারা ভৌগোলিক কারণকে ব্যবহার করে সবসময় ভারতে প্রবেশ করে। এখন ধরো ত্রিপুরা থেকে যে বাংলাদেশি জঙ্গি ঢুকবে সে উত্তর পূর্ব ভারতকে উত্তপ্ত করার জন্য, উত্তর পূর্ব ভারতে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, যাতে এইখানে বিস্ফোরণ ঘটে, এখানে জঙ্গি গোষ্ঠীগুলোকে যাতে মদত দেওয়া যায়, তার জন্য ত্রিপুরা, অসম, মেঘালয়, মণিপুর মার্চনা করবেন, মিজোরাম সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করবে। অন্যদিকে যে সমস্ত জামাত জঙ্গিদের টার্গেট অবশ্যই থাকবে চিকেন নেক, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ, তাদের টার্গেটই থাকবে ওই দক্ষিণ দিনাজপুরের যে প্রান্তে হয়েছে ঘটনা, সেখান থেকে চিকেন নেকের দূরত্ব খুব একটা বেশি নয়, কারণ উত্তরবঙ্গ একটা ট্রেন ধরলেই 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেখান থেকে শিলিগুড়িতে পৌঁছে যাওয়া যাবে। সেই জায়গা থেকে তাদের টার্গেটই হবে এই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মানে শিলিগুড়ি সংলগ্ন যে 2 দিনাজপুর, সেই দিনাজপুর থেকে ভারতে প্রবেশ করা। এবং সে শুধু মাত্র পশ্চিমবঙ্গ কেন, এই যে জামাতদের যে ছক, যে বর্ডারে বারবার প্রবেশ করে বর্ডারে হানা দিয়ে তারা বর্ডারে কিভাবে সেই সন্ত্রাস চালানো যায়, তার জন্য তাদের এক এক জায়গায় এক এক রকম ছক হবে। এবং সেই ছক কিন্তু ইতিমধ্যেই বিএসএফ এর কর্তারা জানে। এ রাজ্যের যারা বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারাও বিষয়টি জানেন যে এক একটা জায়গাতে ভৌগোলিক কারণকে ব্যবহার করে, কৃষ্টি সংস্কৃতিকে ব্যবহার করে এক এক রকম ভাবে ছক কষবেন এই জামাতি জঙ্গিরা। তার জন্য সমস্ত রাজ্যেই বিএসএফ সতর্ক প্রহরা বাড়ানো হয়েছে। তবে এত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার, এবং সেই সঙ্গে দুই দেশের মানুষকে যখন দেখতে একই রকম, গায়ের কালারে, কথাবার্তা, খাওয়া দাওয়া, রুচিতে কোনো পরিবর্তন নেই, সেই ক্ষেত্রে এত বড় সীমান্ত পাহারা দেওয়া সত্যি বিএসএফ এর সেই জায়গাতে টাফ। এবং বিএসএফ এর যারা জওয়ানরা আসেন আমাদের এখানে ডিউটি করতে, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, বিভিন্ন লোকের কালচার, খাওয়া দাওয়া সমস্তটা কিন্তু আলাদা। তারপরেও এত বড় বর্ডারে নিশ্চিত নিরাপত্তা দেওয়াটা, এটা ভারতবর্ষের সীমান্ত রক্ষী বাহিনী বলেই সম্ভব। এবং ভারতবর্ষের সীমান্ত রক্ষী বাহিনী গোড়া থেকে এই কাজটা করে এসছে। একজন দুজন জামাতি জঙ্গি হয়তো ঢুকে কখনো ত্রিপুরা, কখনো আসাম, কখনো পশ্চিমবঙ্গে ঢুকে কিছু সন্ত্রাস চালাতে পারবে, তবে জামাতিরা বা তোমার হচ্ছে বাংলাদেশি জঙ্গিরা ভারতবর্ষের মাটিতে ঢুকে তারা ভারতের অখণ্ডতাকে নষ্ট করে ফেলবে, এইরকম ধারণা একেবারেই কোনো সাধারণ মানুষের নেই। তবে বিএসএফ সতর্ক, বিএসএফ মেঘালয়তে যেমন সতর্ক, ত্রিপুরাতেও সতর্ক, পশ্চিমবঙ্গেও সতর্ক, মিজোরামেও সতর্ক, অসমেও সতর্ক। যে কোনো মুহূর্তে বাংলাদেশি এই জিহাদিদের আটকাতে হবে। মূলত বিএসএফ এর এখন একটাই চ্যালেঞ্জ। তবে এই জামাতি জঙ্গিরা এখন এক একটা রাজ্যে, এক একটা বিওপিতে এক এক রকম পরিকল্পনা করছে। আজকে একরকম পরিকল্পনার খবর আমরা আমাদের দর্শকদের দেখালাম। নিশ্চয়ই আমাদেরও সীমান্তে যারা রয়েছেন, আমাদের যারা সাংবাদিকরা রয়েছেন, তারা প্রত্যেক দিনই, আজকেও মানে প্রত্যেকটা সীমান্তের খবর আমরা তো শুধুমাত্র ত্রিপুরা বা ন্যাশনাল বলে শুধুমাত্র ত্রিপুরার খবর দেখাই না। ত্রিপুরা, তোমার হচ্ছে অসম, মিজোরাম, পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তে আমাদের ফটোগ্রাফাররা রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন। আজকেও আমরা দেখিয়েছি যে উত্তর দিনাজপুরের আর একটা বর্ডারে, সেখান থেকে ইস্কনের এক মহিলাকে, ইস্কনের এক নাবালিকা সন্ন্যাসীকে, তাকে চেক করা হয়েছে তিনি কিভাবে ভারতে প্রবেশ করেছেন। এগুলো আমরা প্রত্যেক নিয়ত দেখাচ্ছি। যেমন যেমন এই জেএমবি জঙ্গিরা সন্ত্রাস করবে, নিশ্চয়ই আমাদের যারা সাংবাদিকরা রয়েছেন প্রত্যেকটি খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবেন। বেশ, অনেক ধন্যবাদ তোমায় মনিরুল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশি জেহাদি মৌলবাদীরা ঢিল ছুড়ছে, ভাবতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর, ঢিল ছোড়া হচ্ছে সীমান্তের পারে যারা বসবাস করেন ভারতীয়রা, তাদেরকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে এই সমস্ত ঢিল। এবং তার ফলে খুব স্বাভাবিক যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন এখানকার বা ভারতের বাসিন্দারা। এবং এক একটা সীমান্তে এক এক রকম পরিকল্পনা করে, এক এক রকমের ছক করে নাকি এগোতে চলেছে এই সমস্ত মৌলবাদীরা, যাদেরকে রোখার জন্য এবার প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে বিএসএফ। এবং বিএসএফ যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে পালিয়ে বাঁচতে পারবেন তো এই সমস্ত মৌলবাদী বাংলাদেশিরা? প্রশ্ন উঠে আসছে। তবে সীমান্ত পারের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে, এমনটাই খবর মিলছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।